দুই দিনে ট্রাম্পকে ইরানের তৃতীয় মৃত্যু হুমকি। আসলে কি চলছে? মাত্র 2 দিনের ব্যবধানে ইরান থেকে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে এসেছে তৃতীয়বারের মতো ভয়ঙ্কর হুমকি। প্রশ্ন উঠছে, এটা কি শুধু কথার যুদ্ধ নাকি বড় কোনো সংঘাতের ইঙ্গিত? ঘটনা শুরু 16 জানুয়ারি। ইরানের কট্টরপন্থী ধর্মীয় নেতা আহমেদ খাতামি তেহরানি শুক্রবারের জুমার নামাজে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করেন। তিনি বলেন, আমেরিকা ও জায়নিস্টদের কোনো অবস্থাতেই শান্তির আশা করা উচিত নয়। খাতামি আরও বলেন, ইরানের শাসন ব্যবস্থা কঠিন প্রতিশোধের জন্য প্রস্তুত। তার বক্তব্যে স্পষ্ট ছিল, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে পাল্টা জবাব আসবে। এই বক্তৃতায় তিনি ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনকারীদের ট্রাম্পের সৈনিক এবং নেতানিয়াহুর চাকর বলে আখ্যা দেন। তার দাবি, এই বিক্ষোভকারীরা বিদেশি গোয়েন্দাদের ইন্ধনে ইরানকে ভাঙার ষড়যন্ত্র করছে। এটাই প্রথম হুমকি নয়। এর আগের দিন 15 জানুয়ারি ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির এক জ্যেষ্ঠ জেনারেল প্রকাশ্যে বলেন, আমরা ট্রাম্পের হাত আর আঙুল কেটে ফেলব। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে আর কোনো যুদ্ধবিরতির কথা শোনা হবে না। এরও আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পের একটি ছবি দেখানো হয়। ছবিটি ছিল 2024 সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলার শহরে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপর হামলার সময়কার। সেখানে তাকে কানে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। ছবির নিচে লেখা ছিল, এবার লক্ষ্যভ্রষ্ট হবে না। এইসব ঘটনার মধ্যে আবার নতুন করে আলোচনায় আসে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, ইরান ইতিমধ্যে 8000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তার মতে, যদি এই পাল্লা আরও 3000 কিলোমিটার বাড়ে তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পৌঁছাতে পারবে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ সুর বদলান ডোনাল্ড ট্রাম্প। 16 জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান। কারণ হিসেবে তিনি বলেন, ইরান নাকি 800-এর বেশি আটক আন্দোলনকারীকে ফাঁসি দেয়নি। ট্রাম্প দাবি করেন, তার চাপের কারণে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনি তো বলেছিলেন ইরানের রাস্তায় আন্দোলন চালিয়ে যেতে সাহায্য আসছে, সেই সাহায্য কি এখনো আসছে? ট্রাম্পের জবাব ছিল, ইরান 800 জনকে ফাঁসি দেয়নি, আমি এটাকে সম্মান করি। আরেক সাংবাদিক জানতে চান, আরব দেশ বা ইসরায়েল কি আপনাকে ইরানে হামলা না করতে বলেছে? ট্রাম্প বলেন, কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কি ট্রাম্প সত্যিই ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে পিছু হচ্ছেন? ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান আন্দোলনকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তখন মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকেও সেনা সরিয়ে নেয়, যা সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত ছিল। অন্যদিকে ইরান তখনই জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে। তেহরানে বিশাল গণসমাবেশ, খামেনিপন্থীদের কড়া বার্তা কি? 13 জানুয়ারি ইরানের রাজধানী তেহরান ছিল উত্তাল। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন এক বিশাল গণসমাবেশে। এই সমাবেশে অংশগ্রহণকারীরা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন সাম্প্রতিক সহিংসতা, অস্থিরতা এবং প্রাণহানির জন্য। বিক্ষোভকারীদের দাবি, ইরান জুড়ে যে দাঙ্গা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে তার পেছনে রয়েছে বিদেশি মদত। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রশিক্ষিত ভাড়াটি সন্ত্রাসীদের ব্যবহার করে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করেছে। সমাবেশে অংশ নেওয়া মানুষরা বলেন, এই দাঙ্গার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জানমাল ধ্বংস করা, ইসলামিক মূল্যবোধে আঘাত হানা এবং ইরানি জাতির ঐক্য ভেঙে দেয়া। তারা পবিত্র কোরআন অবমাননা, মসজিদে অগ্নিসংযোগ এবং নিরস্ত্র বেসামরিক মানুষের হত্যার কঠোর বিচার দাবি করেন। সমাবেশ শেষে পাঠ করা চূড়ান্ত বিবৃতিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানানো হয়, যেন মার্কিন ও জায়নবাদী অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয়। একই সঙ্গে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় দেশগুলোর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তাদের স্পষ্ট বার্তা ছিল, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। এই সমাবেশে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থনের কথা। অংশগ্রহণকারীরা খামেনির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করেন। তবে এই বিক্ষোভ শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ ছিল না। সমাবেশকারীরা সরকারের কাছে স্পষ্ট দাবি জানান, দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে হবে, জনগণের জীবনযাত্রার মান বাড়াতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, জনগণের ন্যায্য দাবি শোনা এবং বাস্তব সমাধান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি জানান, ইরান বর্তমানে একসঙ্গে 4টি ফ্রন্টে যুদ্ধ করছে। কালিবাফের ভাষায় এই যুদ্ধগুলো হলো
অর্থনৈতিক যুদ্ধ, জ্ঞানমূলক ও তথ্য যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, সামরিক ও সন্ত্রাস বিরোধী যুদ্ধ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং মানসিক চাপ সৃষ্টির মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ আরও জটিল ও গভীর হয়েছে। কালিবফ দাবি করেন, সামরিক ক্ষেত্রে শত্রুরা ইতোমধ্যেই পরাজিত হয়েছে, তাই এখন তারা ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। জনগণের বৈধ দাবিগুলোকে উস্কে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করানোই এর অংশ। তিনি এই কৌশলকে দায়েশ ধাঁচের সন্ত্রাসী যুদ্ধ বলে উল্লেখ করেন এবং সতর্ক করে দেন, এর মূল লক্ষ্য শুধু ধ্বংস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে কালিবফ বলেন, ইরানি জনগণ ইতোমধ্যেই সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, 9 জানুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, কিছু ভণ্ড গোষ্ঠী তেহরান সহ বিভিন্ন শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য। বিশ্ব রাজনীতির আকাশে আবারও কালো মেঘ। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে উত্তেজনা এখন আর কূটনৈতিক ভাষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ঢুকে পড়ছে হুমকি, প্রতিশোধ আর সরাসরি সংঘাতের শব্দ ভাণ্ডারে। আর সেই উত্তেজনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। ইরানে যখন রাস্তায় রাস্তায় আগুন, স্লোগান আর বিক্ষোভ, ঠিক তখনই তেহরানের ক্ষমতা কেন্দ্র থেকে উঠে এলো এক ভয়ঙ্কর প্রস্তাব। ইরানি শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ এক আদর্শবাদী মুখ প্রকাশ্যে বললেন, ট্রাম্পকে মাদুরো স্টাইলে ধরে আনা উচিত। এই বক্তব্য কোনো গুজব নয়, কোনো ফেসবুক পোস্টও নয়। এটি এসেছে ইরানের শাসন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত হাসান রহিম পরজগার্দির কাছ থেকে। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে যে কোনো শহরে, যে কোনো রাজ্যে, এমনকি ধ্বংসাত্মক অপারেশন চালিয়েও ট্রাম্পকে আটক করা ন্যায্য হবে। প্রশ্ন হলো, এই বক্তব্য কেন এখন? উত্তর লুকিয়ে আছে ইরানের রাস্তায়। দেশ জুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ অর্থনৈতিক সংকট, মুদ্রার ধস, লাগাম ছাড়া মূল্যস্ফীতি আর দুর্নীতিতে ক্ষুব্ধ জনগণ এখন আর শুধু রুটি রুজির কথা বলছে না, তারা সরাসরি শাসন ব্যবস্থার পতন চাইছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়েছেন, যদি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর গণহত্যা চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। সামরিক হস্তক্ষেপের দরজাও খোলা রেখেছেন তিনি। এতেই তেহরান কেঁপে উঠেছে। কারণ সাম্প্রতিক অতীতে একটি ঘটনা ইরানের শাসক গোষ্ঠীকে গভীরভাবে আতঙ্কিত করেছে। ভেনেজুয়েলার নেতা মাদুরোর ধরে নেওয়ার ঘটনা। সেই অভিযান দেখিয়েছে, যুক্তরাষ্ট্র চাইলে সীমান্ত, প্রাসাদ কিংবা নিরাপত্তা বলয় কোনো কিছুই চূড়ান্ত সুরক্ষা নয়। ইরানের হার্ড লাইনাররা এখন ভাবছে, আজ মাদুরো, কালকে খামেনি। এই আশঙ্কা থেকে পরজগার্দির বক্তব্য, এটি শুধু হুমকি নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। বার্তা পরিষ্কার, তোমরা যদি আমাদের ঘরে আগুন লাগাও, আমরা তোমাদের ঘরে ঢুকবো। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইসরায়েল। দুই দেশই ইরানের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে নজরদারিতে রাখছে। ইসরায়েল বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে। ট্রাম্পের কড়া অবস্থান সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। অন্যদিকে খামেনি বিক্ষোভকারীদের CIA প্রশিক্ষিত এজেন্ট বলে আখ্যা দিয়েছেন। তার ভাষায়, এই আন্দোলন একটি বিদেশি ষড়যন্ত্র, যার লক্ষ্য 1979 সালের বিপ্লবকে ধ্বংস করা। ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরান। আন্দোলন ইরানের প্রতিটি প্রদেশের 100টিরও বেশি শহর ও নগরে ছড়িয়ে পড়েছে। ইরান সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েল সহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা বিক্ষোভ করবে তাদের এনিমি অফ গড হিসেবে বিবেচনা করা হবে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে খামেনি বিক্ষোভকারীদের একদল দুষ্কৃতিকারী বলে অভিহিত করেছেন। খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতেই তারা এই আন্দোলন করছে। ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী চাল কি? কেন হঠাৎ সতর্ক ইসরায়েল? যুক্তরাষ্ট্র কি ইরানের দিকে এগোচ্ছে? আর যদি এগোয় তাহলে তার প্রথম কম্পন কেন টের পাচ্ছে ইসরায়েল? বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় ইসরায়েল নিজেদের নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে। তবে প্রকাশ্যে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে তাদের সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই। রয়টার্সের প্রতিবেদনে ইসরায়েলের 3 জন সূত্রের বরাতে বলা হয়েছে, এই সতর্কতার কারণ ইসরায়েলের নিজস্ব কোনো সামরিক সিদ্ধান্ত নয়। মূল দুশ্চিন্তা হল ওয়াশিংটন কি সিদ্ধান্ত নেয়। আরও লক্ষণীয় বিষয়, ইসরায়েল কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে একেবারেই কিছু জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, এই রহস্যময় নীরবতায় ইঙ্গিত দিচ্ছে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ।
ট্রাম্পের কথায় কেন অস্বস্তি? এই উত্তেজনার পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি ইরানের নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেছেন, চলমান অস্থিরতার সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে যোগ করেছেন, যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত। শুনতে মানবিক মনে হলেও তেহরান এই বক্তব্যকে অন্য চোখে দেখছে। ইরানের মতে এটি সহানুভূতি নয়, বরং ভবিষ্যৎ হস্তক্ষেপের জন্য তৈরি করা একটি রাজনৈতিক স্ক্রিপ্ট। ইতিহাস বলছে, ঠিক এই ভাষাই বহুবার ব্যবহার হয়েছে আগ্রাসনের আগে। এই উদ্বেগের পেছনে আরেকটি বড় কারণ আছে, গত জুনে হওয়া সেই 12 দিনের যুদ্ধ। ইরানের দাবি অনুযায়ী সেই সংঘাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণে ইরানের ভেতরে বিমান ও গোয়েন্দা হামলা চালায়। শুধু সামরিক স্থাপনায় নয়, বেসামরিক ও দ্বৈত ব্যবহারের স্থাপনাও ছিল হামলার লক্ষ্য। এই যুদ্ধ বহু বছরের ছায়াযুদ্ধের ইতি টেনে দেয়। পর্দার আড়ালের সংঘাত প্রকাশ্যে চলে আসে। এরপরই তেহরান স্পষ্ট বার্তা দেয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে সরাসরি ও কঠোর, তা হোক মার্কিন ঘাঁটিতে কিংবা ইসরায়েলের ভেতরে। এই প্রেক্ষাপটে রয়টার্স জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন। এক ইসরায়েলি সূত্রের দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্র ফোন আলাপের বিষয়টি স্বীকার করলেও কি আলোচনা হয়েছে সে বিষয়ে সম্পূর্ণ নীরব। বিশ্লেষকদের মতে এই নীরবতাই সবচেয়ে বড় বার্তা, কারণ বড় সিদ্ধান্ত সাধারণত নীরবতার মধ্যেই জন্ম নেয়। ইরানের দাবি, বিক্ষোভকে অস্ত্রে পরিণত করা হয়েছে। ইরান স্বীকার করছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চাপে রয়েছে। সেই চাপ থেকেই মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু তেহরানের অভিযোগ, এই ক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংসতায় রূপ দেওয়া হয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সহ বিদেশি শক্তিগুলো বিক্ষোভে নাশকতা, অগ্নিসংযোগ ও সংগঠিত সহিংসতা ঢুকিয়ে দিয়েছে। সাম্প্রতিক গুপ্তচর গ্রেপ্তার ও নাশকতার ঘটনাগুলোকে তারা এই দাবির প্রমাণ হিসেবে তুলে ধরছে। ইরানের বিশ্লেষকদের প্রশ্ন খুব পরিষ্কার, ইসরায়েল কি সত্যিই নিরপেক্ষ? নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইরানের বিরুদ্ধে সামরিক চাপের বিষয়টি তুলেছেন, এমন খবর প্রকাশিত হয়েছে। তাই ইরানের চোখে এই সতর্কতা আসলে কৌশলগত নাটক, দ্বৈত বার্তার পুরনো খেলা। দ্য ইকোনমিস্ট এই দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করে তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আবার একই সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ভেতরে কি হচ্ছে সেটি আমাদের দেখতে হবে। ইরানের বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। ইরানে ব্যাপক বিক্ষোভ, তেল আবিব ওয়াশিংটন জোটের নজরদারি, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের সরকারকে সতর্ক করেছেন। দেশ জুড়ে চলা টানা বিক্ষোভের মুখে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ অভিযোগ করেছেন, ইসলামিক প্রজাতন্ত্র একই সাথে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 4টি বৈশ্বিক ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ করছে। ওদিকে ট্রাম্প বলছেন, যদি ইরান বিক্ষোভকারীদের উপর রক্তাক্ত দমন চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে। তবে তিনি জোর দিয়ে জানিয়েছেন, এর মানে মাটিতে সৈন্য পাঠানো নয়, বরং তাদের সবচেয়ে সংবেদনশীল জায়গায় আঘাত করা হবে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ। মার্কিন মিডিয়া রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইরানের উপর সম্ভাব্য অপশন নিয়ে আলোচনা করছে। তার মধ্যে রয়েছে বৃহৎ বিমান হামলা, একাধিক ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত। এর মধ্যে থাকতে পারে IRGC বা ল এনফোর্সমেন্ট ইউনিট, যেগুলো বিক্ষোভ দমন করছে, নন মিলিটারি সাইটে আঘাত, সরকারি বা গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো। তবে একেবারে হস্তক্ষেপের পথে এগোতে একটি বড় ঝুঁকি আছে। সরাসরি হস্তক্ষেপ কিছু অংশের ইরানি জনতাকে সরকারের প্রতি আরো শক্তিশালী করতে পারে, আবার বিমান হামলা আতঙ্কিত করতে পারে, কিন্তু পুরো পরিস্থিতি জটিল করতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আঞ্চলিক কমান্ডাররা আরও সময় চাচ্ছে যেন ইরানের প্রতিশোধ মোকাবিলার প্রস্তুতি নিতে পারে। এখনো পর্যন্ত কোনো সামরিক সরঞ্জাম বা সেনা সরানো হয়নি, তবে যুক্তরাষ্ট্রের নৌ ও বায়ু শক্তি অঞ্চলটিতে কার্যকর অবস্থায় রয়েছে। জুন মাসে দেখা গেছে আমেরিকার B-2 বোমারু বিমান সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তখনই তেহরান স্পষ্ট করে বলেছিল, যে কোনো হামলার জবাব কঠোর হবে। ওদিকে ইরানের পার্লামেন্টে ভাষণে স্পিকার কালিবাফ বলেন, ইরান বর্তমানে অর্থনৈতিক, সামরিক, জ্ঞান এবং সন্ত্রাস বিরোধী ক্ষেত্রে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অর্থনৈতিক, প্রযুক্তি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বহু বছর ধরে চলমান এবং সময়ের সাথে সাথে তা আরো জটিল হয়ে উঠেছে। এর মধ্যে গত বছরের জুনে আমেরিকান ও ইসরায়েলি আগ্রাসনের পর সামরিক যুদ্ধ শুরু হয়। কালিবাফ উল্লেখ করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে শত্রুপক্ষ পরাজিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেশীয় অস্থিরতা উস্কে দিয়ে জনগণের বৈধ দাবি ছিনিয়ে নিতে এবং সন্ত্রাসের নামে যুদ্ধ শুরু করতে বাধ্য করছে।
তেহরানের বিরুদ্ধে কড়া হুমকি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন কালিবাফ। তিনি বলেন, ইরানের জনগণ সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ানোর এবং তাদের পুরোপুরি দমন করার সিদ্ধান্ত নিয়েছে। কালিবাফ আরো বলেন, কিছু মানুষ ট্রাম্পের কথায় ভুল বুঝে তাকে খুশি করার জন্য অকারণে বিক্ষোভ করে যাচ্ছে। তিনি মনে করেন এতে দেশের কোনো লাভ হচ্ছে না। ইসলামী প্রজাতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষা করতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান কালিবাফ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ। ইরান এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযোগ করছে, আপনারা আমাদের প্রযুক্তি নকল করছেন। কি ঘটেছে? সম্প্রতি তেহরান দাবি করেছে ওয়াশিংটন তাদের উন্নত শাহিদ 136 কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে। এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি প্রতীকী শক্তির লড়াই। ইরানের ভাষায়, যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তির সুপার পাওয়ার বলে, সে যদি ইরানি ড্রোন কপি করতে বাধ্য হয় তাহলে এটা স্পষ্ট বার্তা। ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি। ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য, জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহিদ 136 নকল করতে দেখা আমাদের জন্য গর্বের। যারা নিজেদের সুপার পাওয়ার বলে তাদের এমনভাবে নতি স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি। আমাদের ড্রোন শুধু রাশিয়া নয়, ইয়েমেন, সিরিয়া অনেক মিত্র দেশেই সফলভাবে কাজ করছে। তার বক্তব্যের মূল সুর একটাই, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে, অন্যরা অনুসরণ করছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইমি আরো কঠিন ভাষায় বলেন, শাহিদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। দূরপাল্লা পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উপরে সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। এর পিছনে কারণ ছিল ইরানের উন্নত ড্রোন মিসাইল কম্বিনেশন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা প্রমাণ করে তারা আমাদের অগ্রগতিতে উদ্বিগ্ন। কেন ইরান এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো শাহিদ 136 ড্রোনের বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য। ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়ায় এই ড্রোন বহুবার দীর্ঘ পথ অতিক্রম করে টার্গেটে আঘাত হেনেছে। এর দাম কম, কার্যকারিতা বেশি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইরান বলছে এই জায়গায় যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, আর এই কারণে নাকি তারা এখন কপি করতে বাধ্য। বড় প্রশ্ন, ওয়াশিংটন কেন নকল করবে? যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? কি বার্তা লুকিয়ে রয়েছে এর ভেতরে? এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধ দ্রুত বদলে যাচ্ছে। হুথি, হিজবুল্লাহ, আইআরজিসি, ইরানের তৈরি ড্রোন এখন পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ড্রোনই হয়ে উঠেছে বড় অস্ত্র। ইসরায়েল বলছে, ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র যৌথ হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দ্রুত নিজের বিকল্প ড্রোন ফোর্স তৈরি করতে চাইছে। কার্যকারিতা দেখে হয়তো তারা ভাবছে, শাহিদের মতো সস্তা কার্যকর ড্রোন আমাদেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্র কি বলছে? ওয়াশিংটনের দাবি, নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে, কিন্তু ইরানি প্রযুক্তি নকল করা হয়েছে এটি তারা স্বীকার করছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, শাহিদের ডিজাইন এত কার্যকর যে অনেক দেশই এর সরল কিন্তু মারাত্মক কৌশল নকল করতে চাইবে। ইরানের ক্ষেপণাস্ত্র মহড়া। ইসরায়েলে কেন এত আতঙ্ক? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনেক সময় সবচেয়ে বড় সংকেত আসে শব্দহীন প্রস্তুতি থেকে। ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে ইরানে। ইরান একসঙ্গে দেশের একাধিক শহরে বড় পরিসরের ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। তেহরান, ইস্পাহান, মাশহাদ, খোরামাবাদ, মাহাবাদ এই শহরগুলোতে একযোগে হয়েছে এই সামরিক অনুশীলন, আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলে। কেন এই মহড়া গুরুত্বপূর্ণ? এই মহড়ার সময়টা খুবই সংবেদনশীল। এর ঠিক একদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয় তাহলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল, ইসরায়েল মনে করছে ইরান হয়তো সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইরান কি বলছে? ইরানের অবস্থান কি? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কারভাবে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বিষয় নয়। তার ভাষায়, এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য হল ইরানের সার্বভৌমত্ব রক্ষা করা এবং সম্ভাব্য আগ্রাসন ঠেকানো। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এমনভাবে তৈরি করা হয়েছে যেন শত্রুরা হামলার চিন্তাই না করে। এ কারণে এই কর্মসূচি কোনো আলোচনার টেবিলে তোলা হবে না। ইরান আরও দাবি করছে, পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় ছড়াচ্ছে, কিন্তু তেহরান তাদের কাজ চালিয়ে যাবে নীরবে কিন্তু দৃঢ়ভাবে। ইসরায়েল কেন এত উদ্বিগ্ন? ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র মহড়া শুধু অনুশীলন নাও হতে পারে। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সরাসরি ফোন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে।
তিনি আশঙ্কা প্রকাশ করেন এই মহড়ার আড়ালে ইরান হয়তো হঠাৎ হামলার প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ মহড়া হতে পারে ছদ্মবেশ। যুক্তরাষ্ট্রকে কেন সতর্ক করছে ইসরায়েল? ইসরায়েলি কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় দ্রুত পুনর্গঠিত হচ্ছে। এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, জুন মাসের 12 দিনের যুদ্ধে ইরানের বড় ক্ষতি হয়েছিল। ইসরায়েলের দাবি অনুযায়ী যুদ্ধের আগে ইরানের কাছে ছিল প্রায় 3000 ক্ষেপণাস্ত্র, এখন আছে প্রায় 1500। লঞ্চার ছিল 400, এখন আছে 200। কিন্তু ইসরায়েলের ভয় এখানেই শেষ নয়। নতুন আতঙ্ক, উন্নত প্রযুক্তির গুজব। ইসরায়েলি গণমাধ্যমে এমন দাবি উঠেছে ইরান নাকি পিওর ফিউশন পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করছে, যে প্রযুক্তি এখনো পৃথিবীর কোনো দেশই পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। ইরান অবশ্য এসব দাবি সরাসরি অস্বীকার করেছে। পশ্চিমা গোয়েন্দারা কি দেখছে? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরানের আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ভেতরে অস্বাভাবিক তৎপরতা দেখা যাচ্ছে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন ইউনিট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল সিগন্যাল সবকিছুর মধ্যেই সমন্বিত নড়াচড়া ধরা পড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, নতুন যুদ্ধের আলোচনা আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধ। তার মতে পশ্চিমা শক্তিগুলো মিডিয়া ব্যবহার করে ভয় তৈরি করতে চাইছে, কিন্তু এই কৌশল সফল হবে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ। ইরান এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযোগ করছে, আপনারা আমাদের প্রযুক্তি নকল করছেন। কি ঘটেছে? সম্প্রতি তেহরান দাবি করেছে ওয়াশিংটন তাদের উন্নত শাহিদ 136 কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে। এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি প্রতীকী শক্তির লড়াই। ইরানের ভাষায়, যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তি সুপার পাওয়ার বলে, সে যদি ইরানি ড্রোন কপি করতে বাধ্য হয় তাহলে এটা স্পষ্ট বার্তা। ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি। ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য, জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহিদ 136 নকল করতে দেখা আমাদের জন্য গর্বের। যারা নিজেদের সুপার পাওয়ার বলে তাদের এমনভাবে নতি স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি। আমাদের ড্রোন শুধু রাশিয়া নয়, ইয়েমেন, সিরিয়া অনেক মিত্র দেশেই সফলভাবে কাজ করছে। তার বক্তব্যের মূল সুর একটা, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে, অন্যরা অনুসরণ করছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইমি আরো কঠিন ভাষায় বলেন, শাহিদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, দূরপাল্লা পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উপর সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। এর পিছনে কারণ ছিল ইরানের উন্নত ড্রোন মিসাইল কম্বিনেশন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা প্রমাণ করে তারা আমাদের অগ্রগতিতে উদ্বিগ্ন। কেন ইরান এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো শাহিদ 136 ড্রোনের বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য। ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়ায় এই ড্রোন বহুবার দীর্ঘ পথ অতিক্রম করে টার্গেটে আঘাত হেনেছে। এর দাম কম, কার্যকারিতা বেশি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইরান বলছে এই জায়গায় যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, আর এই কারণে নাকি তারা এখন কপি করতে বাধ্য। বড় প্রশ্ন, ওয়াশিংটন কেন নকল করবে? যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? কি বার্তা লুকিয়ে রয়েছে এর ভেতরে? এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধ দ্রুত বদলে যাচ্ছে। হুথি, হিজবুল্লাহ, আইআরজিসি, ইরানের তৈরি ড্রোন এখন পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ড্রোনই হয়ে উঠেছে বড় অস্ত্র। ইসরায়েল বলছে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র যৌথ হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দ্রুত নিজের বিকল্প ড্রোন ফোর্স তৈরি করতে চাইছে। কার্যকারিতা দেখে হয়তো তারা ভাবছে, শাহিদের মতো সস্তা কার্যকর ড্রোন আমাদেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্র কি বলছে? ওয়াশিংটনের দাবি, নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে, কিন্তু ইরানি প্রযুক্তি নকল করা হয়েছে এটি তারা স্বীকার করছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, শাহিদের ডিজাইন এত কার্যকর যে অনেক দেশই এর সরল কিন্তু মারাত্মক কৌশল নকল করতে চাইবে। ঝড়ের কেন্দ্র ইসরায়েল, যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সৌদি আরব। ঘটনাগুলো এমন যা কূটনীতির মঞ্চে নতুন স্রোত বইয়ে দিচ্ছে। একের পর এক সিদ্ধান্ত বদলে দিচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ইসরায়েলের জন্য এটি বড় ধাক্কা, কিভাবে তুরস্ক আবারও যুক্তরাষ্ট্রের F-35 প্রোগ্রামে ফিরতে চাইছে, আর ট্রাম্প কি বার্তা দিলেন পুরো মধ্যপ্রাচ্যকে। এক ভয়াবহ শিরোনাম ছড়িয়ে পড়ে, ইসরায়েলের জন্য বড় ধাক্কা, ট্রাম্প আরেক প্রতিদ্বন্দ্বীকে F-35 বিক্রি করছেন। এই খবর শুধু ইসরায়েলে নয়, পুরো অঞ্চলে উত্তেজনা তৈরি করে। কারণ এতদিন ধরে ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যে F-35 স্টেলথ জেট চালায়। কিন্তু
হঠাৎই পরিবর্তন। ট্রাম্প সৌদি আরবকে F-35 দেওয়ার অনুমোদন দেন, আর এখন আরেক বড় প্রতিদ্বন্দ্বী তুরস্ক এর দিকে সেই দরজা আবার খুলে দিচ্ছেন। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা ঘটনাগুলো একটু খেয়াল করুন। যুক্তরাষ্ট্রের দূত ঘোষণা করেন তুরস্কের সঙ্গে F-35 কেনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমনকি তিনি বলেন যুক্তরাষ্ট্র ও তুরস্কের রাষ্ট্রপতিদের ইতিবাচক সম্পর্ক নতুন পরিবেশ তৈরি করেছে। এই আলোচনা প্রায় এক দশকে সবচেয়ে ফলপ্রসূ। এটা কোনো সাধারণ মন্তব্য নয়, এটা নির্দেশ করে তুরস্ক আবারও F-35 পেতে পারে। কিন্তু সমস্যা হলো তুরস্ক রাশিয়ার S-400 সিস্টেম কিনেছিল, সেই জন্যই তাকে F-35 প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি F-35 চাই তাহলে S-400 রাখতে পারবে না। এখন প্রশ্ন, তুরস্ক কি সত্যিই রাশিয়ার সেই আধুনিক S-400 সিস্টেম ছাড়তে যাচ্ছে? অনেক রিপোর্ট বলছে 4টি S-400 ব্যাটারি কেনা হলেও তুরস্ক সেগুলো কখনো চালু করেনি। রাডার, ক্ষেপণাস্ত্র সবই গুদামে পড়ে আছে। এটা কি F-35 পাওয়ার জন্য কৌশলগত প্রস্তুতি? সৌদি আরবকেও F-35 ইসরায়েলে অস্বস্তি আরো বাড়ল। আরেকটি বড় বিষয়, ট্রাম্প গত নভেম্বরেই সৌদি আরবকে F-35 বিক্রির অনুমোদন দেন। সৌদি আরব যে দেশকে ইসরায়েল সবসময় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। ট্রাম্প বলেছিলেন সৌদিরা কোনো নিচুমানের বিমান নয়, পুরো শক্তিশালী সংস্করণই পাবে। ইসরায়েলের আপত্তির বিষয়ে তিনি বলেছিলেন এতে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নষ্ট হবে না, কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। মধ্যপ্রাচ্যে এখন এক নয় দুই প্রতিদ্বন্দ্বী F-35 পেতে চলেছে। ইসরায়েলের মাথা ব্যথা এখানে। যুক্তরাষ্ট্রের দূত আরো বলেন আশা করছি আগামী কয়েক মাসে বড় অগ্রগতি হবে। এমন সমাধান আসবে যে যুক্তরাষ্ট্র ও তুরস্ক দুই দেশের নিরাপত্তার স্বার্থ পূরণ করবে। এই বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু সামরিক কেনাবেচা নয়, এটা ভূ রাজনীতির গভীর খেলা। তুরস্ক নাটো সদস্য, কিন্তু রাশিয়ার অস্ত্র কিনেছিল। এখন সেই ভুল সংশোধন করে নতুনভাবে যুক্তরাষ্ট্রের দিকে ফিরছে। তুরস্কের এই দোলাচলই মধ্যপ্রাচ্যের কৌশলগত ছবিকে বদলে দিচ্ছে। ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব কি ক্ষতিগ্রস্ত হবে? ইসরায়েল এতদিন ছিল একমাত্র F-35 ব্যবহারকারী। এটাই তার সবচেয়ে বড় শক্তি। এটাই তাকে অঞ্চলে প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্ব দিয়েছে। কিন্তু এক সৌদি আরব F-35 পাচ্ছে, তুরস্ক আলোচনায়, আর ভবিষ্যতে আরো দেশ চাইতে পারে। ইসরায়েলের দৃষ্টিতে এটা তার দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য গুরুতর প্রশ্ন। বিশ্ব রাজনীতি যেন দাবার বোর্ড, প্রতি ঘুঁটির চলনে লুকিয়ে রাখে শক্তির নতুন হিসাব। আর সেই বোর্ডেই আজ ঘটে গেল নতুন এক নাটক। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে হঠাৎ ঢুকে পড়েছে রাশিয়া ও চীনের যুদ্ধ বিমান, 7টি রুশ বিমান, 2টি চীনা বিমান। সময়ের দিক থেকে ঘটনা সংক্ষিপ্ত, কিন্তু এর বার্তা দীর্ঘ। কারণ এই দুই দেশের সামরিক শক্তি এখন শুধু নিজেদের সীমান্তেই সীমাবদ্ধ নয়। রাশিয়া চীন এখন বৈশ্বিক ভূ রাজনীতির শক্তিশালী জুটি। ইসরায়েল থেকে শুরু করে ইউরোপ সবাই আজ এদের শক্তি হিসাব করে পদক্ষেপ নেয়। সিউল জানায় ঘটনা চোখে পড়তেই তারা যুদ্ধ বিমান পাঠিয়েছে। সতর্ক অবস্থান, দ্রুত সিদ্ধান্ত, অপ্রত্যাশিত পরিস্থিতি ঠেকানোর কৌশল। দক্ষিণ কোরিয়া স্পষ্ট করে দিয়েছে কেউ যদি আকাশে হঠাৎ উপস্থিত হয় তারা চুপ থাকবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো রুশ ও চীনা বিমান দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি। এটি শুধু শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই এলাকা কারো আকাশসীমা নয়, তবু নিয়ম আছে, যে দেশে ঢুকবেন তাকে আগে পরিচয় জানাতে হয়, এটাই প্রটোকল। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। চলতি বছরের মার্চেও রুশ বাহিনী একইভাবে প্রবেশ করেছিল। সিউল তখনও যুদ্ধ বিমান পাঠিয়েছিল। তাই ঘটনা নতুন নয়, কিন্তু বার্তা নতুন। আর বার্তা পরিষ্কার, রাশিয়া ও চীন এখন প্রশান্ত মহাসাগরকে তাদের যৌথ শক্তির প্রদর্শনের স্থলে পরিণত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় রাশিয়ার বোমারু বিমান উড়ে আসে উল্লেখ ও ডকদো দ্বীপের কাছে। চীনের বোমারু বিমান প্রবেশ করে ইউতো অঞ্চলের দিকে। এই অঞ্চলগুলো খুবই সংবেদনশীল। দক্ষিণ কোরিয়া ও জাপানেরও, এমনকি বৃহত্তর পশ্চিমা জোটেরও নজর থাকে এখানে। এরপর যা ঘটল তা আরো গুরুত্বপূর্ণ। দুই দেশের বিমান একসঙ্গে উড়ল জাপানের টোসু সীমা দ্বীপের কাছাকাছি। হ্যাঁ, একসঙ্গে। এটি শুধু টহল নয়, এটি মেসেজ, বার্তা। ইঙ্গিত রাশিয়া ও চীন এই অঞ্চলে এখন যৌথ ছায়া তৈরি করছে। সিউল বলছে তারা আন্তর্জাতিক আইন মেনেই জবাব দেবে। যে কোনো তৎপরতার বিরুদ্ধে সক্রিয় থাকবে সেনাবাহিনী। তাদের বক্তব্য কঠোর,
কিন্তু কূটনৈতিকভাবে নিয়ন্ত্রিত। চীন পরে নিশ্চিত করে বলেছে তারা রাশিয়ার সঙ্গে পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে যৌথ টহল দিয়েছে। এটা তাদের বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ।